দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ নিয়ে আলাপ করব। যুদ্ধের ষষ্ঠ দিন, সেই প্রসঙ্গটি আছে, সমসাময়িক অন্য প্রসঙ্গ থাকবে। আজকে দিনের যেসব খবর আছে সেখানে কিয়েভে এবং খার্কিভ শহরে রাশিয়ানদের আক্রমণ আরও জোরালো হয়েছে এবং কিয়েভ দখল করার জন্য একটা লম্বা সামরিক উপস্থিতি তারা কিয়েভের অভিমুখে রওনা হয়েছে বা পথে রয়েছে, এ ধরনের খবর আছে। 40 মাইল দীর্ঘ একটা সামরিক যানের ছবিও, স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পেয়েছি। এই প্রসঙ্গটি রয়েছে এবং দুই পক্ষের মধ্যে একটা আলোচনা হয়েছে, সেখানে কোনো ফলাফল হয়নি এবং শর্ত আছে দুই পক্ষের দিক থেকেই। আলাপ করব এই প্রসঙ্গটি নিয়ে। অন্যান্য প্রসঙ্গের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন কমিশন, নতুন কমিশনাররা বসেছেন। সিএসি সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়েছেন, আশা আছে তার। অন্যদিকে যারা এই প্রক্রিয়ার বাইরে ছিলেন তারা এখনও বলছেন যে তাদের কাছে এই নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য নয়। আবার সরকার বলছে যে তাদের পূর্ণ আস্থা রয়েছে এই কমিশনের উপরে। আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন। শুরুতে পরিচিত হব। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ, এবং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব আনিস আলমগীর। স্বাগত আপনাদের দুজনকে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রচুর লেখালেখি করেন জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে শুরু করতে চাই। বিশ্বের মধ্যে প্রধানত এই হামলার পরে একতরফা হামলা, এটাকে এইভাবেই দেখা হচ্ছে এবং শক্তিশালী শাসক একনায়ক হিসাবেই তিনি আচরণ করছেন এবং একটা হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস তৈরি হয়েছে ইউক্রেনে, কিন্তু এটা গ্লোবাল পার্সপেক্টিভ রয়েছে। সব মিলিয়ে যদি আপনি বর্তমান চিত্রটা দেখেন, যে দুই পক্ষ একটু আলোচনার সিজ ফায়ারের চেষ্টা করছিল, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে 2 তারিখের মধ্যেই পুতিনের যে টার্গেট সেটা হচ্ছে কিয়েভকে বা বড় শহরগুলোকে দখল করে নেওয়া এবং এই অভিযানকে সমাপ্ত করার একটা টার্গেট নিয়ে। কিন্তু অন্যান্য পশ্চিমা শক্তিরা আগে বলেছিল তাদেরকে সমর্থন মানে সহযোগিতা দেবে, কিন্তু দূর থেকে এখন অনেক কথাই তারা বলছে। ইকোনমিক স্যাংশনসটা ছাড়া সামরিকভাবে হয়তো সরঞ্জাম কিছু পাঠানোর প্রতিশ্রুতি আছে, কিন্তু সেখানকার মানুষ কিন্তু সাফার করছে এবং প্রচুর লোক সীমান্ত গলিয়ে বাইরে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে। এবং আমরা যে সামরিক উপস্থিতি এবং অফেন্সিভগুলো দেখছি, খুবই বৃষ্টির মতো গোলা নিক্ষেপ হচ্ছে এবং মিসাইল বর্ষণ হচ্ছে, আগুন জ্বলছে, সব মিলিয়ে একটা ভয়াবহ চিত্র টিভি ইমেজে দেখা যাচ্ছে। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আপনি ঠিকই বলছেন, এই পর্যন্ত প্রায় 1.5 লাখ 2 লাখ মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হয়েছে এবং প্রায় লাখখানেকের বা তার কম বিদেশে পালিয়ে গেছে। সো একটা দেশের জন্য এটা, একটা যুদ্ধের জন্য এটা অবশ্যই একটা আতঙ্কের বিষয়। এবং আমি যেটা সবচেয়ে বেশি আশঙ্কা করছি সেটা হচ্ছে এই মানবিক বিপর্যয়টা আরও বাড়বে এই জন্যই যে এই আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট যেভাবে তার জনগণকে উদ্বুদ্ধ করছে যে রাস্তায় নেমে আসো, হেন করো তেন করো, নিজেও যে দেখাচ্ছে, এগুলো আমার ব্যক্তিগত ধারণায় এক ধরনের বোকামি মনে হয়। আমি যখন, আপনি নিশ্চয়ই জানেন যে ইরাক কাভার করছিলাম, সেই সময় কিন্তু এই ধরনের ফাঁকা আওয়াজ অনেক হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছিল যে সাদ্দাম সরকার আপনার আমেরিকার সামনে দাঁড়ানো হচ্ছে একটা ট্যাঙ্কের সামনে একটা ইট নিয়ে দাঁড়ানোর মতো। এখানে আমি একটা ইট নিয়ে বলবো না, তার থেকে একটু বড় কিছু নিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি তাদের সামরিক যেই ব্যালেন্স, তাদের মধ্যে যেই শক্তির যে ভারসাম্য, সেটা তো অনেক অনেক মানে পুয়ার। সেই জায়গায় যদি না আপনার যে পশ্চিমা শক্তি সরাসরি এখানে ইনভলভ না হয়, তাহলে এই যুদ্ধ শেষ হতে বেশি দিন লাগছে না। আর যদি ইনভলভ হয় তাহলে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আরও বাড়বে এবং সেখানে একটা সন্ত্রাসের একটা অবাধ ভূমি হওয়ারও আমরা যেটা সম্ভাবনা দেখি। আমি যেটা বলছিলাম যে আশঙ্কা যেটা করছি সেটা হচ্ছে যে যুদ্ধ লাগলে কি হয়, যুদ্ধ লাগলে এই মানবিক বিপর্যয়কে আমরা সাংবাদিকরা যারা আছি তারা এটাকে হাইলাইট করে, এটা সাংবাদিকদের কাজ হয়ে দাঁড়ায়। যে সাংবাদিকরা কে কয়টা মারা গেল সেটা তো কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে যুদ্ধের ফলে মানুষের কি ক্ষতি হলো সেটা হচ্ছে বড় বিষয়, কে হারলো কে জিতলো সেটা বিষয় না। কিন্তু পশ্চিমা মিডিয়ার একটা ট্রেন্ড হচ্ছে যে এখানে যে মানবিক বিপর্যয়টা তারা আরও বেশি করে দেখাবে, কারণ এখানে তারা তাদের প্রতিপক্ষ হিসাবে পুতিন যাতে আরও দুর্বল হয়, ইন্টারন্যাশনালি যাতে আরও করে তার হয় আর কি, তাকে যদি আক্রমণ করা হয় 4.5 দিক থেকে সেটা করবে। এবং
এই যে হিউম্যান শিল্ড যে জিনিসটা আছে, হিউম্যান শিল্ড আমরা ইরাকে দেখেছিলাম যে সাধারণ মানুষগুলো আপনার বা বাইরে থেকে গিয়ে তারা বিভিন্ন স্থাপনায় মনে করেন ইলেকট্রিক উৎপাদন কেন্দ্র বা বড় বড় সরকারি বড় বড় স্থাপনাগুলোতে গিয়ে ওরা আশ্রয় নেবে, যাতে করে ওখানে বোমিং করলে যে আমাদেরকে মারো। এটা হচ্ছে একটা বীরত্বপূর্ণ বিষয়। কিন্তু বাস্তবতা খুবই মানে এটা কি বলবো, নির্মম। এই লোকগুলোকে আমরা যারা দেখলাম যে সারা ওয়ার্ল্ড থেকে গেল এখানে হিউম্যান শিল্ড হিসাবে, যখন যুদ্ধ শুরু হলো 20 মার্চ, ওদের অস্তিত্বই নাই। এরা তখন আমার প্যালেস্টাইন হোটেলে এসে আমাদের কাছে আশ্রয় চায় যে তোমার রুমে আমাকে আশ্রয় দিতে পারো কিনা। আমাদের অনেক পরিচিত ছিল সেখানে, দীর্ঘদিন থাকতে থাকতে ওরা দুজনই তো তখন একই ফিল্ডে কাজ করছি আমরা। তো এখানেও সেরকম হিউম্যান শিল্ড তৈরি হয় নাই। কিন্তু ইউক্রেন যে স্ট্র্যাটেজিটা নেবে সেটা হচ্ছে যে তারা জনপদে যাবে। তাদের সেনাবাহিনীর এখন যে স্পটগুলো আছে, তারা সেই স্পট থেকে অলরেডি এরকম দু একটা ঘটনা ঘটছে যে তারা সেই জায়গা থেকে সরে জনপদে যাচ্ছে। আর জনপদে যখন যাচ্ছে, তাকে যখন টার্গেট করছে, সেখানে অবশ্যই নিরীহ মানুষের শিকার হবে। তখন পশ্চিমা মিডিয়া এটা আরো বড় করে দেখাতে পারবে যে দেখো সেখানে সিভিলিয়ান কিলিং হচ্ছে, সিভিলিয়ান কিলিং। যেমন আজকে জেলেনস্কি ইউরোপিয়ান পার্লামেন্টে তার একটা ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে 16টা শিশুকে তারা হত্যা করেছে। এই স্বাভাবিকভাবে যুদ্ধ যখন হবে তখন নারী এবং শিশু হচ্ছে প্রধান শিকার। এই জায়গায় এখন এটাকে আরো বেশি হাইলাইট করে দেখাতে হবে। কিন্তু আপনি যদি মানবিকতার প্রশ্নে আসেন, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের প্রশ্নে আসেন, তাহলে আপনি দেখবেন যে ইরাক যুদ্ধ যখন হয়েছিল তখন কিন্তু একটা তাদেরকে মানব বিধ্বংসী অস্ত্রের কথা বলে তারা সেটা আক্রমণ করেছিল, এবং সেই পরবর্তীতে তারা বলল যে এটা আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর, যখন ইরাকের আর কোনো অস্তিত্ব নাই। এবং সেখানে মানবিক বিপর্যয় কি কম হয়েছিল? সেই 1 কোটির কাছাকাছি লোক মারা গিয়েছিল পরবর্তী এবং পরে, যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়। আজকে যদি মানবতার কথা আসে, আফগানিস্তানে তারা যখন আক্রমণ করেছিল, সেখানে 2 কোটি লোক মারা গিয়েছে শুধুমাত্র এই দীর্ঘ যুদ্ধে। এবং সেই আফগানিস্তানের সাথে যদি আপনি এখন ইউক্রেনকে তুলনা করেন, তাহলে আফগানিস্তানের বর্তমান মানবিক বিপর্যয় যেটা হচ্ছে সেটাও ইউক্রেন থেকে বেশি। ওকে, তো তার মানে হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া এগুলোকে বড় করে না দেখিয়ে তারা তাদের মতো সিলেক্টিভ ইস্যুসগুলো দেখায়। সো আমরা মনে করি না যে এখানে এখন এটা তো মনে হতে পারে যে ইয়েতে তাহলে কি ইউক্রেনে কি মানবতার বিপর্যয় হচ্ছে না? অবশ্যই হচ্ছে, বাট স্কেলটা ভিন্ন। কিন্তু এই যুক্তিটা আসবো আপনার কাছে আবারও। আমি যদি আপনি ঘুরিয়ে বলি যে এটা অনেকটা আমাদের আওয়ামী লীগ বিএনপির ঝগড়ার মতো আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ডেফিনেটলি ইনভেডার হিসেবে, অ্যাগ্রেসর হিসেবে তার যে হিস্ট্রি, সেটা তুলনা করলে আমরা জানি তার এগুলো ভিভিড, যে তুলনা কয়েকটা চিত্র আপনি বললেনই। কিন্তু আজকে যে আরেকটা অ্যাগ্রেসর বা আরেকটা অ্যাডভেঞ্চারিজম, আরেকটা ইম্পেরিয়ালিস্টিক আচরণ হচ্ছে, সেটা তো কোনোভাবেই আমি সেই প্রসঙ্গ আপনাকে পরে আসবো। জি জনাব, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু প্রায় অনুমিত ছিল। অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে রাশিয়া তার সৈন্য সংখ্যা বাড়াচ্ছে, চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে ইউক্রেনকে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অতীত সম্পর্কটা কি, বর্তমান টানাপোড়েনটা কি, এগুলো আমরা সংবাদ মাধ্যমে এটা জানি। এখন রাশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। তেল এবং গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে তার পাইপলাইনটা ইউক্রেনের মধ্যে দিয়ে গেছে, ফলে ইউক্রেন তার জন্য খুব একটা স্ট্র্যাটেজিক জায়গা। 2, ইউক্রেন হচ্ছে 4.5 কোটি জনসংখ্যার একটা দেশ, ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু গম উৎপাদনে সে পৃথিবীতে 5ম। ফলে খাদ্যের ক্ষেত্রে ইউক্রেন একটা বিরাট ভূমিকা পালন করে। ফলে রাশিয়ার তেল অথবা গ্যাস রপ্তানি এবং রাশিয়া সহ পৃথিবীর অনেক দেশেই গমের সাপ্লাইয়ের ক্ষেত্রে ইউক্রেনের ভূমিকা। এই ক্ষেত্রে যদি এবার দেখি, যখন সোভিয়েত বিপর্যয়ের পরে যখন সমস্ত 15টা স্টেট আলাদা হয়ে গেল, সেই সময় একটা জেনারেল এগ্রিমেন্ট তাদের মধ্যে ছিল যে ন্যাটো কতদূর পর্যন্ত যাবে, ন্যাটো কোথায় হাত দেবে না। কারণ প্রত্যেকটা দেশ তো তার সামরিকভাবে নিজেকে সুরক্ষিত রাখতে চায়, অর্থনৈতিকভাবে সে তার স্থিতিশীলতা রক্ষা করতে চায়। তো সেক্ষেত্রে রাশিয়ার একটা জেনারেল এগ্রিমেন্ট ছিল, দেখা গেল সেই এগ্রিমেন্টটা আমেরিকা ক্রমাগত ভায়োলেট করছে। রাশিয়া তখন তার জায়গা থেকে, রাশিয়া কিন্তু এখানে কোনো হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে এখানে আসেনি, তার পুরো ইকোনমিক অ্যান্ড মিলিটারি আসপেক্টসটা হচ্ছে তার কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেউ কেউ বলছেন 18%, কেউ কেউ বলছেন 24% রুশ নাগরিক বসবাস করে ইউক্রেনে।
এবং ইউক্রেনের যে আমরা যদি বলি যে কিয়েভ শহর, এবং কিয়েভ শহরকে কেন্দ্র করে তার যে বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বহু দেশের ছাত্রছাত্রীরা সেখানে পড়েছে, বাংলাদেশেরও অনেকে সেখানে পড়তে গিয়েছিল। এবং ইউক্রেনে যেটা বলছে যে 500-র উপরে ছাত্রছাত্রী আছে এবং সব মিলে 2000-এর উপরে মানুষ সেখানে আছেন। বাংলাদেশের মতন মানুষও কিন্তু ইউক্রেনে গিয়েছে। একটা খুবই অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধ না হলেও একটা সুখী সচ্ছল শহর হিসেবে, দেশ হিসেবে ইউক্রেনটা গড়ে উঠেছিল। আবহাওয়াটা যেহেতু ফসল উৎপাদনের জন্য উপযোগী, কিন্তু পাশেই আবার আছে পোল্যান্ড। তো সব মিলিয়ে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের টার্গেট হচ্ছে ইউক্রেনকে যদি তারা ন্যাটোর সদস্য করতে পারে তাহলে কন্টেইনমেন্ট অফ রাশিয়া তাদের কমপ্লিট হয়, যে রাশিয়াকে ঘিরে ফেলো। ওইদিকে আলবেনিয়াও ন্যাটোর সদস্য হয়েছে, পোল্যান্ড ন্যাটোর সদস্য আছে, এখন ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তাহলে রাশিয়ার কিন্তু আর নড়ার উপায় থাকবে না। জর্জিয়া কয়েকটি কথা বলছে। তাহলে নড়ার উপায় থাকে না। তাহলে রাশিয়া তো চাইবে তার একটা দরজা খোলা রাখতে, সেটা রাশিয়া করেছে। এবং সেই ক্ষেত্রে দেখুন, যখন তারা বলছে যে এইটা বর্বর আক্রমণ হচ্ছে, রাশিয়া তার জবাবটা কি দিচ্ছে, যে তোমরা যখন ইরাকে আক্রমণ করলে তখন তোমরা বলেছিলে সেখানে উইপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে। ঘুরে ফিরে তখন তো দীর্ঘদিন ইরাক এবং বাগদাদ থেকে খবর কাভার করেছেন আমাদের আনিস আলমগীর। দীর্ঘদিন ঘুরে ফিরে দেখা গেল যে মাস ডিস্ট্রাকশনের উইপেন তো দূরের কথা, বিমান ওড়ানোরও ক্ষমতা নেই তাদের, কিন্তু দেশটা ডিস্ট্রয় হয়ে গেল। তখন বলছে যে এটা তাদের ইন্টেলিজেন্ট ফেইলিউর। ইন্টেলিজেন্স ফেইলিউর একটা দেশকে ডিস্ট্রয় করে দিল। ডিস্ট্রাকশন অ্যান্ড দেন রিকনস্ট্রাকশন, একটা ধ্বংস করে দিল, লুটপাট হয়ে গেল বাগদাদের সব সমৃদ্ধ ঐতিহ্য, এখন সেটা আবার রিকনস্ট্রাকশনের নামে আবার তার তেল লুটপাট হচ্ছে। রাশিয়াও এখান থেকে কিন্তু সেই শিক্ষাটা নিয়েছে, যে একটা হলো রাশিয়াকে অবরুদ্ধ করে রাখা, ইউক্রেনকে পক্ষে এনে একটা জাতিগত বিরোধ তৈরি করে ফেলা। রুশ ভার্সেস ইউক্রেনিয়ান একটা বিরোধ যদি হয়, এবং সেই বিরোধে যদি পরিস্থিতিটা এমন হয় যে 24% বনাম 76%, এই বিরোধ যদি হয় তাহলে তো সেখানে একটা গৃহযুদ্ধ অনিবার্য। এবং রাশিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে রাশিয়ার সোলজাররা যখন ঢুকবে দেশে, ঢুকেও গেছে যখন, তখন সে তো চিনতে পারবে না যে কে শত্রুপক্ষ কে মিত্রপক্ষ। জাতিগত বিষয়েও কিন্তু যেমন চেহারার গড়নের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যেটা জেলেনস্কি যেটাকে দেখার চেষ্টা করছেন, যেটা আনিস ভাই ঠিকই বলেছেন, যুদ্ধটাকে যদি তিনি নগরে এবং গ্রামাঞ্চলে ছড়িয়ে দেন তাহলে বেঘরে কিছু মানুষ মারা পড়বে। তাহলে করার কি আছে? তাহলে রাশিয়ার আক্রমণটাকে কি যুক্তিসঙ্গত বলা হবে? অথবা ন্যাটো দীর্ঘদিন ধরে, এতক্ষণ আপনারা যা বললেন সেটাই তারই প্রতিফলন আছে। কিন্তু এতদিন ধরে ন্যাটো যে ওই ইউক্রেনকে ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে এমন একটা জায়গায় তুলে আনলো যে তুমি লেগে পড়ো, ওই ভানুর কৌতুকের মতো ঝুলে পড়ো, আমি তো আছি। এখন ইউক্রেন ঝুলে পড়ে দেখে যে তার পাশে আর কেউ নেই। তখন তারা বলছে কোভিড-19 সিচুয়েশন, যে স্টে হোম। তারা কিন্তু সবাই স্টে হোম, তারা ঘরে থাকছে, আর ইউক্রেনকে বলছে তুমি যুদ্ধ করো। ইউক্রেনের যে জন্য জেলেনস্কি কিন্তু খেপে গিয়ে বলছিলেন যে আমাকে আশ্রয় দেওয়ার দরকার নেই, পারলে ট্যাঙ্ক পাঠান। এবং সেই আহ্বানে খুব দারুণভাবে সাড়া দিয়েছে। $150 কোটি অস্ত্র বিক্রির চুক্তি হয়ে গেছে। তার মানে এই যুদ্ধের মধ্য দিয়ে ফলাফলটা কি দাঁড়ালো? যুদ্ধটা রাশিয়া ভার্সেস ইউক্রেন হচ্ছে, কিন্তু যুদ্ধটা হচ্ছে কিন্তু সাম্রাজ্যবাদীদের সঙ্গে সাম্রাজ্যবাদীদের। এর মধ্য দিয়ে আক্রান্ত হচ্ছে গোটা পৃথিবীর সাধারণ মানুষ। $102 যখন তেলের দাম হলো, তখন ওই ইউক্রেনের যুদ্ধ আর আমার ঈশ্বরদীর সমস্যা প্রায় একাকার হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, রাশিয়া যদি এই যুদ্ধে বেশি করে জড়িয়ে পড়ে এবং সবাই মিলে রাশিয়াকে যদি ঠেসে ধরে, তাহলে রাশিয়ার আবার পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক কারিগরি বিনিয়োগ আছে সেগুলো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। 3 নম্বর, খাদ্যশস্যের বাজারে তার প্রভাবটা কি পড়বে? যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, আমাদের বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার দূরে খাতুনগঞ্জে আপনার সয়াবিন তেলের দাম টন প্রতি 700 টাকা বেড়ে গেল, ছোলার দাম বেড়ে গেল। আচ্ছা, আমরা কি ছোলা কি ইউক্রেন থেকে আমদানি করি? সয়াবিন তেল কি ইউক্রেন থেকে আমদানি করি না তো। এটা তো এখনও আমাদের দেশেই আছে, অথবা আমদানি করে অস্ট্রেলিয়া থেকে করি। একটা অজুহাত পেয়ে গেল আমাদের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে তা বেশি দামে জিনিস বিক্রি করবার জন্য। আর আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী বলি, আর আন্তর্জাতিক যারা শান্তি প্রচারকারী বলি, শান্তি প্রচারকারীরা এমন একটা আবহাওয়া তৈরি করবেন যে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে, আর অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র সরবরাহ করতে থাকবেন। তার সাধারণ ফলাফল আমরা যদি গ্লোবাল ভিলেজে আমরা বলি, আমরা গ্লোবাল ভিলেজ অ্যান্ড জেনারেল অ্যাটাক আপন কমন পিপল,
সাধারণ মানুষের উপর একটা আক্রমণ ছড়িয়ে পড়লো। জি, আপনাদের আলোচনায় দুজনের একজনের আলোচনা তো পুতিনের যে অ্যাডভেঞ্চারিজম, পুতিনের যে মানবাধিকার বা এই ধরনের একটা অ্যাগ্রেশন একটা জাতির উপর একতরফা চাপিয়ে সেটা কেন আসেনি, এসেছে আমেরিকা যেহেতু এই অন্যায় কাজগুলো করেছে, এখন পুতিন করাতে দোষের কিছু নাই। বিষয়টা কি এরকম? না, দোষের কিছু না, ওরকম মানে না। এটা একটা কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু আপনি ওইভাবে বলেন না, নাই আমি পুতিনের বলছি যে, পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, যেটা হলো পুতিনের পয়েন্ট অফ ভিউটা একটু মনে করিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যে 94-এ যে চুক্তিটা হয়েছিল বুদাপেস্টে, সেখানে কিন্তু গ্যারান্টার হিসেবে পুতিনও ছিলেন, মানে রাশিয়াও ছিল, পুতিন নয় রাশিয়া ছিল, আমেরিকা ছিল, আপনার জার্মানি ছিল বা ফ্রান্স ছিল, এরা ছিল কি তার সভরেন্টিকে, তার নিউক্লিয়ার নন প্রলিফারেশনের ক্ষেত্রে তার সভরেন্টিকে গ্যারান্টি করেছে তারা, এবং তারা সেগুলো ডিসম্যান্টল করেছে। তো এখন পুতিন তো সেটা যদি একতরফাভাবে এটা ভাঙে, তাহলে সে কি নিন্দনীয়, কতটা নিন্দনীয় কাজ করেছে সেটার ব্যাপারে কোনো বক্তব্য? তার একটা সুরক্ষা, ইউক্রেনের সুরক্ষার যে প্রভিশন, সেটা তো যুক্তরাষ্ট্র বা নেটো তারা তাকে হয়তো গাছে তুলে দিয়ে মৈশরি নিয়েছে, কিন্তু ওনাকে কে এই ম্যান্ডেট দিয়েছে, ফ্রি লাইসেন্স দিয়েছে যে এত বড় সামরিক কলাম ওখানে যুক্ত করবে এবং তার সিকিউরিটি ব্ল্যাঙ্কেট, আপনাদের কথাতে জাস্টিফাই হচ্ছে যে তার সিকিউরিটি কনসার্ন আছে, অ্যান্ড হি হ্যাজ টু রিডিফাইন অ্যান্ড রিরাইট দি সিকিউরিটি ম্যাপ বিকজ উনি ওখানে ভালনারেবল, নেটোর ছায়াতলে আছেন, সুতরাং নেটোকে কাউন্টার করার জন্য তাকে এই দেশগুলোকে তার নিজের বলয়ে রাখতে হবে। ইজ দ্যাট দ্য জাস্টিফাইড লজিক? নো, এই যুক্তিটাকে আমি জাস্টিফাই করছি না, কিন্তু আমি যেটা হচ্ছে হিস্টোরিক্যাল এভিডেন্সেসগুলো কি, এই তো কয়দিন আগেই 1990-এর আগে তারা সব এক ছিলেন না, তো ফলে তাদের কিন্তু একটা মানে বলবো যে একটা জীবন্ত স্মৃতি আছে ঐক্যের। আবার খুবই দুঃখজনক একটা ঘটনা আছে বিভক্তির। ফলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই বিষয়টাকে বিবেচনায় রেখেই এখন আমাদের জাতিগত বিয়ের ফলে যে সম্প্রদায়টা তৈরি হয়েছে, কিংবা যে জাতিগোষ্ঠীটা তৈরি হয়েছে, অর্থনৈতিক বন্ধনের মধ্য দিয়ে যেটা তৈরি হয়েছে, রাশিয়ার মিসাইল ক্ষেপণাস্ত্র সেটার ঘাঁটি আছে ইউক্রেনে, আবার ওই পারমাণবিক অস্ত্রের বিষয়ও আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল চেরনোবিলে। ফলে সব মিলে দুই রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা দীর্ঘদিনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত রকমের বন্ধন ছিল। এবং আপনি যে চুক্তিটার কথা বললেন, সেই চুক্তিতে ছিল যে সেখানে রাশিয়া গ্যারান্টার হবে, তাই না? আচ্ছা, রাশিয়া যদি গ্যারান্টার হয়, তাহলে তুমি ন্যাটো কেন ওখানে ঢুকে পড়লে ওখানে? তাহলে তার মানে রাশিয়াকে এক্সক্লুড করার চেষ্টাটা কে করলো? এটাও একটু দেখতে হবে। রাশিয়ার আক্রমণটাকে আমরা নিন্দা করছি, কিন্তু আক্রমণের জন্য পটভূমিটা তৈরি করলো কে, সেটাও যদি আবার না দেখি, তাহলে আজকে আফগানিস্তান দেখছি, কালকে আমি দেখব ইরাক, পরশুদিন দেখব ইউক্রেন, একটার পর একটা প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা দেখব, কিন্তু ঘটনা আলাদা আলাদা, কিন্তু বিষয়টা অভিন্ন। কিন্তু আমাদের যখন আমাদের আলোচনার মধ্যে ছোট রাষ্ট্রগুলোর যে সিকিউরিটি, ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তার বিষয়ে আমরা যখন আমেরিকা এবং রাশিয়া বা স্নায়ুযুদ্ধকালীন যে দুই পরাশক্তির বিষয় নিয়ে যখন আমরা এটাকে সাবস্ক্রাইব করি যে না এটার কারণে এটা হয়েছে, ওইটার কারণে এটা হয়েছে, তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কতটা কনসার্ন আছি? আমাদের ছোট রাষ্ট্রগুলোর কথা বলছি, যে কোনো কান্ট্রি, যে কোনো অ্যাগ্রেসার, যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারিজমের শিকার হতে পারে, ইম্পেরিয়ালিস্ট বা এই ধরনের আচরণের শিকার হতে পারে। ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তার চাইতেও বড় রাষ্ট্র কিংবা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোরই বা নিরাপত্তার কি অবস্থা? কুয়েত খুবই ছোট্ট একটা অংশ না ইরাকের তুলনায়? সে কুয়েতকে কেন্দ্র করে ইরাককে কিভাবে ম্যাসাকার করে দেওয়া হলো? আমি বলছি যে ফলে এখানে রাষ্ট্রটা ছোট বড় প্রশ্ন না, স্ট্র্যাটেজি। আপনি পুতিনকে দায়ী করবেন অবশ্যই, পুতিন যেহেতু আমি বলছি যে আলোচনাটুকু হয়েছে তার পুরো অংশই কোনো অসুবিধা নাই, যুদ্ধ লাগিয়েছে যেহেতু পুতিন, তাহলে আপনার চোখে হচ্ছে যে বা আমজনতার চোখে হচ্ছে পুতিন হচ্ছে এখানে ভিলেন, সে যুদ্ধটা লাগিয়েছে। কিন্তু আপনি যদি আবার অন্যভাবে চিন্তা করেন, এই যে যুদ্ধ করা ছাড়া তার বিকল্প কী ছিল? তার বিকল্প, তাহলে যুদ্ধ থামাতে পারতো কে? যুদ্ধ থামাতে পারতো একমাত্র বাইডেন যদি বলতো যে ইউক্রেন ইয়েতে আসবে না, ন্যাটোতে আসবে না, তাহলে তো এখানে কোনো সমস্যা নেই। আপনি পুতিনকে দায়ী করছেন যে ছোট রাষ্ট্রগুলো নিরাপত্তা করছেন। আপনি দেখেন পুতিন যে সমস্ত এলাকায় হাত দিয়েছিল সেগুলো কিন্তু সবগুলো তার বর্ডারে। সে প্রথমে হাত দিয়েছিল আপনার জর্জিয়ার পরে চেচনিয়া তো তার অংশই, ওই আর ইয়েতে জর্জিয়াতে যে দুইটা আবখাজি এবং সাউথ ওসেটিয়া সে দখল করে নিয়েছিল এবং সেগুলো এখন স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেরা দাবি করে। তো জর্জিয়াকে কেন করেছে? জর্জিয়ারও একই রোগ হয়েছিল, সেও ন্যাটোতে যাচ্ছে, তাকেও ন্যাটোর ট্যাবলেট দেওয়া হয়েছে, তুমি ন্যাটোতে আসো। সো আমার বর্ডারে, আমার ঘাড়ে আপনি নিঃশ্বাস ফেলবেন যে আমাকে যিনি শত্রু মনে করেন। 2002 সাল থেকে তো ন্যাটোর সঙ্গে রাশিয়া একযোগে কাজ করছিল, তাহলে ন্যাটো হঠাৎ এগুলো করার কি দরকার ছিল? যেখানে বর্ষজোট
করা হয়েছিল এটা ইয়ের প্রতিপক্ষ হিসাবে ন্যাটো, তো ওয়ারশোই নাই, তাহলে ন্যাটোর এখন প্রয়োজনীয়তা কেন দেখা দিল? এবং শুধু প্রয়োজনীয়তা না, আরও আমার চারপাশে বিস্তার ঘটাচ্ছে এবং যে সমস্ত রাষ্ট্রগুলো সোভিয়েত ব্লকের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেগুলোর উপর তার আধিপত্য সে প্রতিষ্ঠা করছে। সো আমার চারপাশ ঘিরে ফেলছে। সো একদিকে হলো জর্জিয়া, আরেক পাশে আসলো আপনার ইউক্রেন। ইউক্রেনের সবচেয়ে বড় অংশ যেটা আপনি এই ক্রাইমিয়াকে যখন সে নিয়ে গেল, ক্রাইমিয়াকে নিয়ে গেছিল সে তার স্ট্র্যাটেজিক কারণে। সে ব্ল্যাক সিতে প্রবেশ করতে পারছে না যদি ক্রাইমিয়া গন্ডগোল থাকে, সেখানে সে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। তো সে সমুদ্রে যাবে কোন রাস্তা দিয়ে? সো সেই ক্রাইমিয়া দখল করেছে এবং ক্রাইমিয়া দখলের পর আপনি দেখেন সেখানে কিন্তু নির্বাচন হয়েছিল, যে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছিল। আমার মনে হয় সেখানে 72% মতো জনগণ ভোট দিয়েছে যে আমরা এখানে থাকবো। তো আপনি তো জনগণের বিরুদ্ধে, এখানে তো অগণতান্ত্রিক কিছু হয় নাই। যদিও আমি মনে করি যে আরেকটা দেশের এই অংশ ধরবেন কেন? এখনও যে দুইটা প্রদেশ সে দখল করেছে বা দুই প্রদেশকে স্বাধীনতা দিয়েছে, সেগুলো রাশিয়া ইনফ্লুয়েন্স আছে সেই সমস্ত এলাকাগুলো তার বর্ডারে। মালদোভা আরেকটা যে রাষ্ট্র আছে, তারও যে অংশ যেটা রাশিয়ার বর্ডারের সঙ্গে, তারা কিন্তু রাশিয়ান স্পিকিং এবং তারাও কিন্তু বিদ্রোহ করে, তারা ওইদিকে যেতে চায় না, তারাও রাশিয়ার সাথে মিশে যেতে চায়। তো রাশিয়া যেটুকু করছে সেটুকু অন্য দূরের কোনো একটা রাষ্ট্রকে কিন্তু দখল করছে না। আমেরিকা যেটা করছে, সে তার নিরাপত্তা বলয়টা স্ট্রং করছে। এখন আপনি এই যুদ্ধটা আপনি থামানোর কথা আপনি থামান নাই। কেন থামান নাই? কারণ হচ্ছে যে বাইডেন থামায় না এই জন্যই যে তার প্রশাসনে এই যে অস্ত্র বিক্রেতা, অস্ত্র প্রস্তুতকারক যারা আছে তারাই চালাচ্ছে, তাদের পরামর্শে সবসময় চলে তারা। এটা অতীতেও প্রমাণিত, এটা নতুন কিছু না। সো এই যুদ্ধটা যদি লাগে, এখন ইরাক নাই, আফগানিস্তান নাই, সিরিয়া নাই, এবং মুসলিম আরও যে কয়টা রাষ্ট্র যেটা আরও নতুন করে একটা গোলযোগ লাগাবো যেখানে অস্ত্র বিক্রি করা যায়, সেই জায়গাটা আর নাই। সো তাদের অস্ত্র বিক্রি করার জন্য একটা জায়গা দরকার। সেই জায়গায় আমি বলবো রাশিয়াকে বরং আমেরিকা ব্যবহার করেছে, যাতে করে তারা এই এমন একটা উদ্যোগ নেয় যাতে করে তারা ইউক্রেনকে আক্রমণ করে, এবং ইউক্রেন হয় তাদের এমন একটা ক্ষেত্র যেখানে এটা কি বলবেন, একটা প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণ একটা রাষ্ট্র, যেখানে আমেরিকা অবাধে আসতে পারে এবং সেখানে অস্ত্র বিক্রি হতে পারে। অলরেডি অস্ত্র বিক্রি শুরু হয়ে গেছে। সো আমরা যদি ভিন্ন প্রসঙ্গে যাই, ভিন্ন দিক দিয়ে দেখি, শুধু সাদা চোখে ওয়েস্টার্ন মিডিয়া যা দেখছে সেটা দেখে যদি আমরা এখানে বক্তব্য রাখি, সেটা কিন্তু মানে একটা ইনজাস্টিস হয়। সো আমার মনে হচ্ছে এই যুদ্ধ যে লেগে যাচ্ছে, এই যুদ্ধ যে হচ্ছে, এটাতে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকান জনগণ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়ান জনগণ, এবং অতি অবশ্যই ইউক্রেনের জনগণ। এবং তার আঁচ আমাদের গায়ে লাগছে। উনি যে বললেন ওই জায়গায় যদি তেলের দাম অত হয় এবং ইউক্রেনের তাহলে একই জিনিস। আমরা দেশের একটু প্রসঙ্গ আলাপ করি। ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়েছেন তারা। কি মনে হচ্ছে যে প্রতিক্রিয়াগুলো আসছে, তাতে মনে হয় যে নির্বাচন কমিশন একটা সুদৃঢ় মনোভাব নিয়ে সামনের দিনে এগোতে পারবে, যদিও একটু আর্লি টু মানে আমরা কোনো ব্যক্তির উপর বেশি জোর না দিয়ে সিস্টেমটার উপর একটু কথা বললে ভালো হয়। যে পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচন কমিশনাররা নির্বাচিত হয়েছেন এবং তাদের অতীত অভিজ্ঞতাগুলো যদি বিবেচনা করি, এবং আমাদের নির্বাচনকালীন সময়ে সরকারগুলোর ভূমিকা অতীতে কী ছিল এবং এখনও কি ভূমিকা পালন করতে চায়, তা যদি দেখি, তাহলে এই নির্বাচন কমিশনের কাছ থেকে খুব আশা করাটা মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে না। তাদের সততা থাকতে পারে, তাদের নিষ্ঠা থাকতে পারে, কিন্তু তাদের করার খুব কিছু কি থাকবে? উপায় কি আছে? কোনো নাই। তো যদি উপায় না থাকে তাহলে কী করবে? তারা রুটিন ওয়ার্ক করবেন, এবং রুটিন ওয়ার্ক করতে গিয়ে তারা রুটিন ফেইলিয়রের শিকার হবেন। আগে যেরকম হয়েছেন এইরকম হবেন। আগের নির্বাচন কমিশনকে আমরা সংবিধান তো তাদের যথেষ্ট ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা যদি তারা চর্চা করে, ক্ষমতাটা অনেকটা হচ্ছে হাতির দাঁতের মতো, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু ওরা দিয়ে চিবানো যাচ্ছে না। তো ফলে সংবিধানের 118 অনুচ্ছেদের 4 অনুচ্ছেদে আছে তারা রাষ্ট্রের কাছে চাইতে পারেন, রাষ্ট্র বলে আমি দিতে পারছি না কিংবা এখন প্রয়োজন নেই, তখন কি হবে? অথবা 3 মাস রাষ্ট্র বাধ্য, সরকার বাধ্য। হ্যাঁ, এই বাধ্যটা কে করবেন? কাউকে তো করতে হবে এটা বাধ্য করার জন্য। তো রাষ্ট্রকে বাধ্য করবে? তা তো করবে না। রাষ্ট্র বলবে যে পৃথিবীর সমস্ত দেশে নির্বাচনকালীন সময় যে সরকার থাকে তিনি নির্বাচন করেন, আমরা তাই করব। আপনার কাজ হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা সেটা দেখা। যে কারণে বলা হয় যে ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, ভোট গণনাটা গুরুত্বপূর্ণ। তাহলে ভোট গণনার সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের উপর আস্থাটা কতটুকু আছে অতীতে এবং ভবিষ্যতে কতটুকু থাকবে। নির্বাচন কালীন সময় যে 3টা মাস যদি ধরি, 3 মাসের প্রক্রিয়া,
এই 3 মাসে যারা নির্বাচনের সময় সরকারি কর্মকর্তা থাকবেন তাদের কোনো আচরণের আজ পর্যন্ত কখনো কোনো বিচার কি হয়েছে? কখনো তার কি জবাবদিহির মধ্যে পড়েছেন যে নির্বাচনকালীন সময়ে আপনি কিন্তু যথাযথ দায়িত্বটা পালন করেননি, কিংবা কোনো নির্বাচন কমিশনার অথবা কোনো নির্বাচন কমিশন তারা যথাযথ দায়িত্ব পালন করেনি বলে কখনো কি তারা অভিশংসিত হয়েছিলেন, অথবা তারা কি কোনো বিচারের কাঠগড়ায় এসেছিলেন? তারা যা করেন ঠিকই করেন, যা করবেন ঠিকই করবেন, এবং অতীতে যা করেছিলেন ভবিষ্যতে যা করবেন সবই ঠিক হবে। এইরকম একটা জায়গা যদি থাকে, কোনো জবাবদিহিতার জায়গা যদি না থাকে, তাহলে হবে কি নির্বাচন কমিশন তার যত কথাই বলুন সে কথার উপর মানুষ ঠিক ভরসা করতে পারছে না। মানুষ বলছে হ্যাঁ কথাটা ভালো বলছেন, তিনি তো বলেছেন সবাই যদি না আসেন, এবং তিনি এটাও বলেছেন আমি প্রয়োজনে বিরোধী দলগুলোর কাছে যাব। তা তিনি আবার বিরোধী দল বলবেন কেন? তিনি বলবেন আমি সকল দলের কাছে যাব। তো বিরোধী দল সরকারি দল তো তার বলার দরকার নেই, তিনি তার কাছে তো সবাই সমান। যে 1 ভোট পায় এবং যিনি 99 ভোট পান, দুইজন কিন্তু দেখা উচিত। তিনি তো নির্বাচনী পরিবেশটাকে সুষ্ঠু রাখবেন যাতে যে 1 ভোট পেল সেও মনে করে ভাই আমার 1 ভোট পেয়েছি এটাই ঠিক, আর যে 99 ভোট পেয়েছে সে বলছে ভাই আমি 99 ভোট পেয়েছি। ফলে ওই যে ম্যানিপুলেশনের যে চিন্তাটা আমাদের এখানে আছে মনন জগতে, যে যেমন করে হোক নির্বাচনকে আমার অনুকূলে নিয়ে আসতেই হবে, এবং সেক্ষেত্রে নির্বাচনকে অনুকূলে নিয়ে আসতে গেলে প্রথমত নির্বাচন কমিশনকে কাজে লাগাতে হবে, অথবা নির্বাচন কমিশনকে বেনেভোলেন্ট নিউট্রাল করে রাখতে হবে, যে সে আমার ক্ষতি করবে না, মানে করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত, এরকম একটা পরিস্থিতি নির্বাচন কমিশন থাকুক। তাহলে কিন্তু নির্বাচন হয়ে যাবে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক মানে পরিবেশটা সেটা হয়তো খুব ভালো হবে না। জি, জনাব আনিস আলমগীর, আপনি কিভাবে দেখছেন এই কমিশনকে? জি, কমিশনের প্রধান তো অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে, যেটা আগেও হতো যে খুব বেশি বেশি কথা বলে, কিন্তু আমি ওনার বক্তব্য যেটুকু এই কয়দিন পর্যবেক্ষণ করলাম, খুব প্রমিত বাংলায় শুদ্ধ ভাষায় খুব ভালো ভালো কথা বলছে, মানে কথাগুলো খুব সুন্দর কিন্তু অর্থহীন সবগুলো। তো সামনে যে কতটুকু অর্থপূর্ণ কিছু প্রসব করবে আমার চিন্তা আছে আর কি। আমার কেন জানি মনে হচ্ছে এটা হচ্ছে যে আরেকটা হুদা গতটা কি ছিল, আরেকটা হুদা কমিশনের এক্সটেনশন, এবং যে লোকগুলো এখানে নিয়োগ পেয়েছে তারা জাস্ট একটা পদোন্নতি পেয়েছে, আগে যে অফিসার ছিল ওইখান থেকে আরেকটা স্ট্যাটাস তাদের বাড়ছে, এছাড়া কিছু না। যদি না তারা নিজেরা ব্যাকবোন কিছু দেখায়, তাদের সেই ব্যাকবোন আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ অনেকে হয়তো বলছেন যে অনেক আমলা এখানে তৈরি ছিল, অনেক আমলা অ্যাপ্লাই করছে, আমাদের এই সমস্ত ধারণা অনেকে আমরা পেয়েছি, কিন্তু সেই আমলাগুলো কই? সেই আমলাগুলো তো যেগুলো যাদের যাদের নাম আসছে তাদের কেউ আসে নাই। সো একেবারে আননোন একটা সেট দেওয়া হয়েছে যাতে করে খুশি থাকেন, কিন্তু সব মাকাল ফল। এগুলা অতি সহসা প্রমাণ হবে যে এগুলা দ্বারা আরেকটা দ্বাদশ জেনারেল ইলেকশন সংগঠিত করা এবং অনেকটা একটা বিতর্কিত হয়ে যাবে। কারণ এদের ক্যালিবার আমি যেটুকু পর্যালোচনা পড়েছি বা এদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি, এরা এমন কোনো বড় ধরনের পদক্ষেপ তাদের কর্মজীবনে রাখেন নেই যাতে করে আমরা খুব আশ্বস্ত হতে পারি। সো আমার এই জন্য মনে হয় যেন এটা আগের কমিশনেরই জাস্ট একটা এক্সটেনশন। এখন তারা উনি যেটা বললেন যে সদিচ্ছা কতটুকু আছে এবং আমাকে কতটুকু করতে দেওয়া হচ্ছে, হাতির দাঁতের মতো তো সংবিধানে অনেক কিছু লেখা আছে, সেগুলো করবে কিভাবে। আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলে গেছি, আসলে আমার লিখিত অনেক কিছুই থাকে, কিন্তু কি করব আমি চেয়ারে যিনি বসছি তার মেরুদণ্ডের উপর অনেক কিছু নির্ভর করে। আমার কাছে এখানে মেরুদণ্ড স্ট্রং সেরকম সেরকম কোনো একজন ইলেকশন কমিশনার বা সিইসি কাউকে আমার সেই পর্যায়ে মনে হয়নি। কিন্তু আমরা সবাই এত তাড়াতাড়ি হতাশ হতে চাই না। কি দেখায় তারা, এখন আরো 2 বছর পড়ে আছে, তারা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কি আচরণ করে, তারা তাদেরকে কিভাবে নেয়, সবকিছু নির্ভর করছে। বিএনপি তো অলরেডি বলে দিছে আমরা এদেরকে নাই, এদের কোনো বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তারা তো একটা নির্বাচনকালীন সরকার চাচ্ছে। তো আমার ধারণা নির্বাচনকালীন সরকারটা এর প্রশ্ন যখন আসবে তখন এদের ভূমিকাটা আরও স্পষ্ট হয়ে যাবে, তারা আসলে কি চায় যে, এবং তারা এটা করতে পারবে কি না। কারণ নির্বাচনকালীন সরকার একটা এর আগে 2014 এবং 2018 যখন ইলেকশন হয়েছিল, বিশেষ করে 2014 তো শেখ হাসিনার সরকার থেকেই অফার করা হয়েছিল নির্বাচনকালীন সরকার করবো, বিএমপিকে আমরা এটা দেবো, যেহেতু 18-তে তারা ছিল না, সে প্রশ্ন আসেও নাই। সো আমার ব্যক্তিগত ধারণা নির্বাচনকালীন সরকার যখন আসে তখন এদের হয়তো পরিবর্তনও হতে পারে, যদি এর মধ্যে তাদের
কর্মক্ষমতা অক্ষমতা প্রমাণিত হয়ে যায়। সো সবাই যে পরিবর্তন হবে তা না, হয়তো দাবি অনুযায়ী হতেও পারে, কিন্তু আগামী নির্বাচন যে এই কমিশন দিয়ে হচ্ছে এটা আমি পুরোপুরি বিশ্বাস করছি না। আগামী নির্বাচন একটা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হবে, সেটা সংবিধান অনুযায়ী হবে, সংবিধানের বাইরে গিয়ে না। সংবিধানের বাইরে গিয়ে আগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে সেই জাতীয় না, এই সংবিধানের মধ্য দিয়েই কিভাবে কি একটা বেসিসটা কি, কেন মনে হচ্ছে যে এই ফর্মে হবে না, ডিফারেন্ট কোনো ফর্মে হবে নির্বাচনকালীন সরকার? কারণ এরকম কোনো সিগন্যাল বা এরকম কোনো মনোভাব? কারণ এই জন্যই যে এক জিনিস আপনি বারবার পারেন না, কারণ আপনি গতবারও একটা ইলেকশন করেছেন ত্রুটিপূর্ণ, সেটা আবারও হবে এবং এই পার্টিসিপেন্টরা আবারও যাবে, একই স্টাইলে আপনি কিছু করবেন, তো সেটা তো সম্ভব না। সো যারা পার্টিসিপেন্ট এবং জনগণও তো একটা বিষয় না, জনগণ তো একেবারেই এক জিনিস মেনে নেবে আমি বিশ্বাস করি না। আর নির্বাচনকালীন সরকার করতে তো বর্তমান সরকারেরও কোনো ঝামেলা ছিল না, তারা তো আগেই এটা ডিক্লেয়ার করেছে যে আমাদের অধীনে ইলেকশন হবে, বাট আমাদের সংবিধান অনুযায়ী হবে। তো সংবিধান অনুযায়ী সবাইকে অংশগ্রহণমূলক একটা ইলেকশন করতে অসুবিধা কোথায়? আর সবাইকে অংশগ্রহণমূলক যখন করবে তখন উনি আছেন বাসদের, আরেকজন আছেন জাসদের, তারা বলবে যে আমরা একে ভালো মতে পাচ্ছি না। সুযোগ আছে কি, সেরকম সুযোগ আছে কি জনাব? কেন থাকবে না জনাব রাজিকুর জামান রতন, সেরকম নির্বাচনকালীন সরকার সংবিধানের অধীনে সুযোগ আছে? একটা বিষয় হলো যে এখন সংবিধানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে একটা দলের। যদি যেটা আনিস ভাই বললেন, যদি পরিস্থিতিটা এরকম অনুভূত হয় যে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে যে কোনো ধরনের আইন করা এই পার্লামেন্টের জন্য অসম্ভব কিছু নয়, তারা করতে পারেন। যদি দেশের পরিস্থিতিটা অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের দুঃস্বপ্ন তাকে দূর যেমন করতে খুব চান, দ্রুততম ইলেকশন কমিশন আইন হয়ে গেল, হ্যাঁ সার্চ বলেছিল কমিটি। কোনো সময় নেই, আবার দেখা গেলো কয়েকদিনের মধ্যে হয়ে গেল। আমরা তখনও বলেছিলাম যে 9 দিনে যদি পঞ্চদশ সংশোধনী পাশ হতে পারে তাহলে কেন নির্বাচন কমিশন হতে? তখন সরকার কিন্তু বলেছে অসম্ভব, সময় নেই আমাদের, আবার হয়ে গেল। এখন কর্তা হয়ে যাওয়ার পরে আবার মানছেন না আপনারা? না, রতন ভাই, এখানে কিন্তু কিভাবে হলো তা সুযোগ সেটা হচ্ছে রেখে গুরুত্বপূর্ণ। যে দিচ্ছে। হ্যাঁ, একটা হলো যে হয়ে যাওয়ার পর মানছি না এই কারণে যে প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল, আচ্ছা আপনি ডাকলেন আমাকে সার্চ কমিটিতে নাম দেওয়ার জন্য, কিন্তু আপনি কাজটা শুরু করলেন নির্বাচন কমিশন আইন নিয়ে, তাহলে আমাকে আপনি বলবেন না যে আসেন না নির্বাচন কমিশন আইন নিয়ে একটু আলোচনা করি? তাহলে আপনি আমাকে মনে হয় আপনি ওই ন্যাটোর মতো দেখালেন, একদিকে মই দিয়ে আরেকদিকে আপনি মিসাইল মেরে দিলেন, তাহলে এরকম মইও পড়ে গেল, মিসাইলের আঘাতও খেলাম। তা জনগণ মনে করেন আমরা কি আবার একটু প্রতারিত হলাম? আমাদের এখন কৌশল কথাটা খুব গুরুত্বপূর্ণ না? আবার কি কৌশলে ধরাশায়ী হয়ে গেলাম? তো যখন কৌশলে ধরাশায়ী হতে থাকে তখন জনগণ কিন্তু একটা জায়গায়, কিংবা জনগণ বলি না, আমি যে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় একটু রিজিড হয়ে যায়, তখন প্রত্যেকটা আচরণকে সে সন্দেহ করতে থাকে যে আপনি যা বলছেন এবং যা করবেন দুটোর মধ্যে বোধহয় মিল পাওয়া যাবে না। যেটাই আনিস ভাই বলছিলেন যে তাহলে কি হবে, আমরা যদি একটা গ্রহণযোগ্য জায়গায় বের করতে চাই, এই জায়গায় অন্তত আমার মনে হয় যে বের করার সুযোগটা কখনোই শেষ হবে না। এবং এটা সংসদ শেষ হয়ে গেলেও আছে, কারণ এরা আবার আইনগতভাবে সংসদ সদস্য হিসাবে তখন গণ্য হবে। আমরা এক সময় 90-এর স্বৈরশাসন বিরোধী লড়াইয়ের সময় যেটা করেছিলাম, আমরা তো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েও আবার করেছিলাম, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার করে পরবর্তী সংসদে এটা পাশ হয়েছিল, সেই অভিজ্ঞতা আমাদের আছে না? ফলে সুযোগের কোনো শেষ নেই। তার মানে আইনের পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে বিষয়। কিন্তু আপনি বললেন যে সংবিধানের অধীনে করা যায়, কিন্তু উনি তো করা যায়। পরিবর্তনের কথা বলছেন। বর্তমান কাঠামোতে কিভাবে এই ধরনের একটা সরকারের স্বপ্ন দেখা যায়? প্রাইম মিনিস্টার অধীনেই থাকবেন এবং বিরোধী দল বা অন্যান্য পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ তখন তো বাসদের কোনো জায়গা থাকবে না। না, বাসদের জায়গা থাকবে না, বাসদের আমরা মাঠে থাকবো, অসুবিধা নেই, মাঠে আমাদের থাকবে। ওখানে জায়গা দরকার নেই। বাসদ সেরকম কাউকে ইয়ে দেবে। এবার উনি তো বললেন একটা আইন করা যায়, এই পার্লামেন্ট তো জীবিত থাকবে, পার্লামেন্ট কিন্তু মেয়াদ শেষ হলো, তাহলে কিছু কারেকশন দরকার আছে। হ্যাঁ কিছু কিছু কারেকশন কারেকশন হয়তো দরকার আছে যদি সেই হয়। সদিচ্ছা থাকে, মানে সেরকম কোনো যদি ভাবনা থাকে। এবং আপনারা দুজনে মনে করছেন যে, আপনি কি মনে করেন, উনি বললেন যে ফর্মে আগের ইলেকশন, দুটো ইলেকশন হয়েছে, সেই ফর্মে আর ইলেকশন হওয়াটা খুব একটা সহজ হবে না, কারণ এখানে নানা স্টেক হোল্ডাররা সেটা আর মেনে নিবে না। ইন্টারন্যাশনালিও এটা গ্রহণযোগ্য হবে না। আমি দেখাটা একটা জিনিসকে আমি দুই দিক থেকে দেখি। শাসকদের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, যারা ক্ষমতা আছেন তাদের দৃষ্টিকোণ থেকে, তারা কিন্তু 18-র মতো নির্বাচন করবেন না। তারা 14-তে যেরকম নির্বাচন করেছিলেন, বলেছিলেন যেটা আমরা নিয়ম রক্ষার নির্বাচন করেছি, তারা নিয়ম রক্ষা করেননি। 18 সালে তারা বলছে আমাদের উপর একটা আস্থা রাখুন, পরে দেখো যে আস্থাগুলো খুন হয়ে গেল। হ্যাঁ, আস্থা রাখুন হলো না। 23 সালে কি তাহলে 18-র মতো হবে? 14-র মতো 18 হয়নি, 18-র মতো 23 হবে না। ফলে সেদিক থেকে যদি দেখি, নতুন একটা কৌশল তাদের বেরোবে। আর প্রতিপক্ষ যারা আছে, যারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লড়াই করে, যে জায়গা থেকে বলুক না কেন, আমরা বাসদের পক্ষ থেকে বলি কিংবা অন্য দল অন্য জায়গা থেকে, আমরাও কিন্তু এই জায়গায় একটা
সংশয়ের মধ্যে আছি যে ঠিক আগের মতো হবে না। ফলে দুইজনে কিন্তু একটা পয়েন্টে মিলে গেল যে 18-র মতো নির্বাচন হচ্ছে না। আর বাইরের চাপ বলি আর ভিতরের চাপ বলি, ভিতরের চাপ মানে জনগণ বিশ্বাস করছে না, বাইরের চাপ মানে তারা বলছে এটা খুব বাজে কাজ হচ্ছে। তো এই দুটো আবার এক জায়গায় মিলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তখন যদি এরকম হয় যে আসেন সব স্টেক হোল্ডাররা মিলে একটা জায়গায় আসি, একটা গ্রহণযোগ্য নির্বাচন করি, তাহলে সদিচ্ছার সঙ্গে সঙ্গে উদ্যোগ, ইচ্ছার সঙ্গে সঙ্গে উদ্যোগটা যদি থাকে তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার এখনো পরিবেশ আছে। জি, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জনাব আনিস আলমগীর, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntpbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের খবর, অনুষ্ঠান এগুলো আপনারা ফলো করতে পারেন। আর কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এবং কিছুটা দুশ্চিন্তা কমলেও সতর্কতা বজায় রাখুন, স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো সবাই মেনেই চলুন। ভালো থাকবেন সবাই।